সেদিনকে নমস্কার, ডক্টর প্লাসের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাবো। আজ আপনাদের সঙ্গে রয়েছি আমি অভিনন্দা। মূলত ডক্টর প্লাস মানেই সুস্থ থাকার চাবিকাঠি, আপনারা জানেন। যেখানে প্রত্যেকটা এপিসোডে ডক্টর প্লাসের এপিসোডগুলোতেও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়, একেবারে গোড়া থেকে কোন সমস্যা কিভাবে এলো, কেন এলো, সেটা যদি বেশি দিন থাকে তাহলে কি হতে পারে আমাদের শরীরে, এবং সেটাকে কিভাবে সেটা থেকে আমরা বেরোবো। এবং এর পাশাপাশি আজকে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। তার আগে জানিয়ে রাখবো যে ডক্টর প্লাস মানে যেখানে অত্যাধুনিক সরঞ্জাম দিয়ে কিন্তু চিকিৎসা প্রদান করা হচ্ছে। এবং এই অনুষ্ঠান যাদের নিত্য পছন্দের অনুষ্ঠান, যাদের সব সময় অনুষ্ঠানটা দেখতে পারেন, কি করতে হবে, আমাদের প্রত্যেকের হাতেই থাকে ফোন, আর ফোনে রয়েছে ইউটিউবে গিয়ে সার্চ করুন সিটিভিএন একিটি প্লাস, চলে আসবে। কি করে সার্চ করতে হবে পাশাপাশি কিন্তু দেখাচ্ছে, এবং তারপর লোগো চলে আসবে এবং সেখানে প্রেস করলে পরে এই মুহূর্তে লাইভ স্ট্রিমিং চলছে। পরবর্তীকালেও যদি চান অনুষ্ঠানটা দেখবেন, সেটাও অপশন রয়েছে। এর জন্য অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। এবং শুধুমাত্র ইউটিউব নয়, ইউটিউবের পাশাপাশি ফেসবুকেও একইভাবে গিয়ে সার্চ করবেন। ফেসবুকে পেজ চলে আসবে সিটিভিএনের, অবশ্যই সেখানে ফলো করতে হবে। ঠিক আছে, এবারে অনুষ্ঠানে ঢুকবো। তার আগে কি বিষয় নিয়ে আজকে আলোচনা করব? গ্যাস, অম্বল, অ্যাসিডিটি। মূলত আপনারা জানেন যে এই যে তিনটে কথা একেবারে একটার সঙ্গে একটা ওতপ্রোতভাবে জড়িত, এবং এই সমস্যা যে কারোর হয়নি এটা হতেই পারে না। তবে প্রশ্ন হলো, যতটা সাধারণ লাগছে শুনতে বা বলতে গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, বাট এতটাও যে সাধারণ বিষয় নয়। সেটা যখন হয়, বুক জ্বালা থেকে শুরু করে পেটে ব্যথা, আরও একাধিক সমস্যা। তবে আমরা কি ভুল করছি যার জন্য এই সমস্যা হচ্ছে, এবং এই যে সাধারণ সমস্যা একটা সময় গিয়ে আমাদের পেটে বড় কোনো সমস্যা তৈরি করতে পারে, বা আরও অনেক সমস্যা হতে পারে। কি করে আমরা ইজিলি এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসবো, যিনি আজকে রয়েছেন আমাদের সঙ্গে বিস্তারিতভাবে জানাবেন, ডক্টর সুপ্রকাশ তালুকদার, আয়ুর্বেদাচার্য। ডক্টরকে অনেক অনেক স্বাগত। নমস্কার স্যার, আজকে যে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় বেছে নিয়েছি, গ্যাস, অম্বল, অ্যাসিডিটি। প্রথমে একটু হালকা করে শুনবো যে এগুলো কি, যদিও আমরা মোটামুটি সকলেই পরিচিতি গ্যাস, অম্বল, অ্যাসিডিটির সঙ্গে, কিন্তু কেন হয়? আচ্ছা, মোটামুটি আমরা জানি যে গ্যাস পেটে জন্মালে আমাদের ঊর্ধ্বমুখী একটা চাপ হয়, ডায়াফ্রামের উপর চাপ সৃষ্টি করে। এই চাপের জন্য হার্টে প্রবলেম আসতে পারে, প্রেশারের গণ্ডগোল হতে পারে। এছাড়া আমাদের দেখা যাচ্ছে যখন আমরা কিছু খাদ্য খাবার খাচ্ছি, ভালো করে চিবিয়ে খেলাম না, না খাওয়ার জন্য পেটে যাচ্ছে সেই গোটা গোটা জিনিসগুলোই যাচ্ছে, হজম ভালো হচ্ছে না, এই জন্য গ্যাস, অম্বল, অ্যাসিডিটিও হতে পারে। এছাড়া দেখা যাচ্ছে যে কারোর হয়তো পায়খানা ভালো পরিষ্কার হচ্ছে না, সেক্ষেত্রে হতে পারে। কারোর যদি রাত্রে ঘুম না হয়, সেক্ষেত্রে হতে পারে। এছাড়া দেখা যাচ্ছে যে আজকে যে আমরা খাদ্য খাবারগুলো খাচ্ছি, এই খাদ্য খাবারগুলোর ম্যাক্সিমাম স্পাইসি ফুড আমরা বেশি নিচ্ছি। আমরা মানে বলবো যে সহজপাচ্য, অথচ ঠিক সময় খাওয়া, ঠিক সময় বিশ্রাম নেওয়া এবং পরিশ্রমটা ঠিক করা, অর্থাৎ মিতাহার এবং পরিশ্রম ভূগত অশ্বিনী কুমারদ্বয়, এই কথা আমাদের আয়ুর্বেদে বলা আছে। তা মানে এইভাবে যদি আপনি চলাফেরা করেন, আপনি যদি ঠিক সময় খাওয়া দাওয়া করেন, ঠিক মতো পরিশ্রমটা করেন, বিশ্রাম যদি ঠিক নেন, তাহলে আপনার অম্বল, গ্যাস, অ্যাসিডিটিটা আপনার শরীরে আসবে না। এছাড়াও দেখা যাচ্ছে যে আমরা যে সমস্ত খাদ্য খাবারগুলো পাচ্ছি, মানে নিচ্ছি, হ্যাঁ, এবং দেখা যাচ্ছে যে কোনো টাইমের কোনো ঠিক নেই, এবং আমরা দিনের থেকে রাত্রে বেশি খাওয়া দাওয়া করে ফেলছি। দেখা যায় যে দিনে যদি আমরা 1 টাকার খাদ্য খাবার খাই, রাত্রে আমাদের খাওয়া উচিত 4 আনার, এবং টাইমিংটাও ফ্যাক্টর একটা। এখন দেখা যাচ্ছে আমরা ঘুম থেকে উঠলাম, পায়খানা বাথরুম সারলাম, পায়ের তলে নাভিতে তেল দিয়ে যদি স্নান করে এলাম, স্নানে করে 1 গ্লাস জল পান করলাম, টিফিনের সাথে 6টা গোলমরিচ দিয়ে যদি আমরা খাদ্য খাবারটা চিবিয়ে খাই এবং মন দিয়ে খাই, এবং খাবারের সঙ্গে কোনো জল খাওয়া যাবে না, এইভাবে সকালে দুপুরেও ঠিক সেম যদি খাই গোলমরিচ দিয়ে, আর খাদ্য খাবার যাতে পাচিত হয়, যাতে আমাদের খিদে পায়। খিদে না পেলে কখনোই খাওয়া উচিত না। যদি খিদে না পাওয়ার, আপনার বন্ধু বান্ধব অন্য বা কোনো আত্মীয় বাড়িতে গেছেন, রিকোয়েস্টে আপনি বেশি খেয়ে ফেললেন, তাহলে আপনার বদহজম হবে, এবং তার থেকেও অম্বল, গ্যাস, অ্যাসিডিটি হতে পারে। এই সব কারণে সাধারণত আমরা সবসময় বলবো যে আপনি ধনে ভাজা খাওয়ার পরে খাবেন, গোলমরিচ খাবারের সঙ্গে খাবেন, এবং সহজপাচ্য খাবার দাবার, এবং ব্যালেন্স ফুড বলতে এখানে বলছি যে শাকসবজিও খাবেন। শুধু মাছ মাংস খেলেন তাহলে হবে না। একেবারেই। আপনার ডিসকাশনের মধ্যে আমার সবথেকে ইন্টারেস্টিং পার্ট যেটা লাগে, আপনি রোজই বলেন, সবাই হয়তো শুনবে, কিন্তু আমার প্রশ্ন সবার কাছে যে আপনারা এই জিনিসগুলো মেনে চলছেন তো? কারণ ডক্টর একমাত্র, আমি এনাকেই দেখলাম যিনি প্রতিদিন এগুলো বলেন, এবং বারবার বলার কারণ একটাই যে আপনারা এটা করুন, এবং ঘরোয়াভাবে, মানে এটাতে টাকা খরচ করে কোনো বেশি টাকা খরচের ব্যাপার নেই, এবং ঘরোয়াভাবে এই ছোটোখাটো কাজগুলো করলেই অনেকটা স্বস্তি মিলবে। আচ্ছা, এবারে আমি যেটা জানবো, অনেকেই ভাবে গ্যাস, অম্বল, অ্যাসিডিটি তিনটেই প্রায় একই, কিন্তু তিনটে আলাদা আলাদা কি, মানে কেন হয়, বা তিনটেই কি এক? একদমই না। আপনার খুব
খুব বেশি যখন আপনি দেখলেন যে জল তেষ্টা পেয়েছে, আপনি জল খেলেন না, আপনার ফুডটা ভালো করে হজম হলো না, তখন আপনি যখনই করলেন না, তারপরে এমন জল খেলেন যে ম্যাক্সিমাম জল খেলেন, যেটা আপনার দরকার হচ্ছে 1 গ্লাস জল খাওয়ার দরকার ছিল, আপনি বেশি খেয়ে ফেললেন। এতে কি হচ্ছে, ইনডাইজেশন হচ্ছে, ইনডাইজেশন থেকে গ্যাস হবে, গ্যাস থেকে আবার একটা অ্যাসিডিটি ফর্ম করবে। এটাকেই বলবো যে আপনার গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, অ্যাকচুয়ালি অ্যাসিডিটি কথাটা হচ্ছে ইংলিশ কথা, আর বাংলাতে অম্বল তো আমরা জানি যে যে আমাদের অম্বলের থেকে আমাদের বুক জ্বালা, গলা জ্বালা ইত্যাদি হতে পারে। একেবারেই, মানে একটার থেকে আরেকটা বড় সমস্যা চলে আসবে। আচ্ছা, এবারে এই আমাদের জীবনের কোন কোন ভুল কারণগুলো, মানে কোন কোন ভুল খাবার, অবশ্যই কারণ বলতে ঘুম তো একটা বড় কারণ নিশ্চয়ই থাকবে, সেটা কিরকম ভাবে চলা উচিত, এবং এর পাশাপাশি কোন কোন খাবারগুলো এই গ্যাস, মানে স্টার্টিং তো গ্যাস দিয়েই হয়, গ্যাস তৈরি করতে খুব বেশি সাহায্য করে, কোন কোন খাবারগুলো খাওয়া উচিত নয়? মোটামুটি সহজপাচ্য খাবার, আমরা সহজপাচ্য বলতে কি, ভাত ডাল শাকসবজিকে আমরা সহজপাচ্য বলি, এবং মাছ মাংস রিচ খাওয়া, গুরুপাক খাওয়া যদি আমরা খাই, আমরা যদি মাখন ঘি সবসময় যদি খাই, সবজি টবজি না খেলাম, ঘোল খেলাম না, তাহলে কি হবে, আপনার শরীরের ক্ষারধর্মীটা কমে গিয়ে অ্যাসিড ধর্মী হয়ে যাবে। আর অ্যাসিড যত শরীরে বাড়বে, তত আপনার গ্যাস অম্বলের প্রাদুর্ভাবটা বেশি হবে, এবং সঙ্গে সঙ্গে এর থেকেই আপনাকে দেখা যাবে যে আপনার শীতপিত্ত বা ইচিং, বা আপনার যে চুলকানি একটা আসছে, বা দাগড়া দাগড়া হয়ে যাচ্ছে, অ্যালার্জি বলছি আমরা যেটাকে, হ্যাঁ, সেটাও এসে যেতে পারে। সেই জন্য যখন খাওয়া দাওয়া করবো, মন দিয়ে খাবো, এবং খাওয়াটা, দাঁতটা আমাদের বাইরেই আছে, আমাদের পেটে দাঁত নেই যেহেতু, খাবারটা ভালো করে চিবিয়ে তারপরে আমাদের গলৎকরণ করা উচিত। হ্যাঁ, সেই জন্য বলবো যে সব সময় চেষ্টা করতে হবে মন দিয়ে খাওয়া, ভালো করে চিবিয়ে খাওয়া, এবং খাওয়ার আধ ঘন্টা পরে অন্তত জল খাওয়া। খাবারের সঙ্গে জল না খেতে পারলে সবচেয়ে ভালো, কারণ যদি আপনি জলটা খেয়ে ফেলেন, তাহলে আপনার যে সিক্রেশনগুলো শরীর থেকে বেরোচ্ছে, লিভার থেকে, স্প্লিন থেকে যে সমস্ত সিক্রেশন, সেই সিক্রেশনগুলো তাহলে সব ডাইলিউট হয়ে যাবে, আর ডাইলিউট হয়ে গেলে আপনার হজম শক্তিটা কমে যাবে। সেই জন্য বলবো যে আপনাকে যে এইভাবে চলতে, এবং সঙ্গে সঙ্গে তো দুটো মেডিসিন ঘরোয়া দিয়েই রেখেছি, ধনে ভাজা খাওয়ার পরে খাবেন, গোলমরিচ খাবারের সঙ্গে খাবেন, আর সকাল সকাল চান করতে হবে পায়ের তলে নাভিতে তেল দিয়ে, তবে দেখবেন আপনার শরীরের অম্বল, গ্যাস, অ্যাসিডিটি 50% আপনার এতেই কমে যাবে। একেবারে একটা কথা বলে রাখবো যে এই মুহূর্তে কিন্তু সরাসরি লাইভ ফোনিং অনুষ্ঠান চলছে, আপনারা যে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করছি সেটা নিয়েও ফোন করতে পারেন, এছাড়াও যে কোনো সমস্যা নিয়ে ফোন করতে পারেন, অবশ্যই ডাক্তারবাবু রয়েছেন, সমস্ত সমস্যার সমাধান কিন্তু তিনি বলে দেবেন। আচ্ছা, এবারে যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, মূলত এই বিষয়গুলোকে আমরা খুব হালকাভাবে অনেক সময় নিই, এবং হলে পরে জাস্ট একটা কিছু ওষুধ থাকে স্পেসিফিক, আপনারাও জানেন, আমরা খেয়ে নিই এবং ভাবলাম যে না ঠিক হয়ে গেল, খেলাম ঠিক হয়ে গেল, কিন্তু এই জিনিসটা কি একেবারেই ঠিক হয়ে যায়? কারণ অনেকে দেখা যায় খাচ্ছে, আবার কদিন পর একই লাইফস্টাইলে ফিরছে, আবার হচ্ছে, সেক্ষেত্রে এটা যদি বেশি দিন থাকে তাহলেও বা কি হতে পারে? বেশি দিন থাকলে পিত্ত পাথরি যেটা বলে আমরা, যে গলব্লাডারের পাথর হচ্ছে সেটা হতে পারে, তারপরে দেখা যাবে যে কিডনির প্রবলেম এসে যেতে পারে, সুগার এসে যেতে পারে, মানে পেটের গন্ডগোলটা মেনলি আপনাকে দেখতে হবে যে অম্বল, গ্যাস, অ্যাসিডিটি, মানে গলা জ্বালা, বুক জ্বালা যেন একদম না হয়, সহজপাচ্য খাবার দাবার খেতে হবে, আর দেখতে হবে যে আমি কি খাচ্ছি সেটা আমি মন দিয়ে খাওয়া, মানে আমি টিভি দেখতে দেখতে খাওয়া বা গান শুনতে খাওয়া, তাও মানে ঠিক আছে, কিন্তু টিভি দেখে খাওয়াটা একেবারে অন্যায়, এবং মন দিয়ে খাওয়া, আর খাবারের সাথে জল খেতে বারবার করে বারণ করছি। আর জল তো আমরা জানি জলের অপর নাম জীবন, কিন্তু সেটা তখনই জীবন যদি আপনি মন দিয়ে জলটাকে পান করেন। আচ্ছা, মানে খাবারটাও আমাদেরকে মন দিয়ে খেতে হবে, জলটাও মন দিয়ে খেতে হবে, হ্যাঁ, তবে আপনার শরীর স্বাস্থ্য ঠিক থাকবে। আচ্ছা, যেমন মানে এই জিনিসগুলো খাবারের বা জল খাওয়ারটা স্পেসিফিক কিছু টাইম বা কিছু থাকে নিশ্চয়ই, যাতে করে আমাদের কোনো রকম সমস্যা হবে না, উল্টে আমাদের ভালোই হবে আমাদের হেলথের জন্য, তো সেই টাইমিংগুলো একটু জানবো। আমরা যদি সকালবেলা 9টা, 9:30টার সময় এই টিফিনটা যদি করে ফেলতে পারি, আর তার আগে কিন্তু সবাইকেই বলবো যে কোনো খাদ্য খাবার, এবং অনেকে বেড টি খান, আমি বলবো ওটা না করে, আমি তো ঘুম থেকে ওঠা থেকে শুনবো, নাহলে ঘুম থেকে উঠলাম, পায়খানা বাথরুম সেরে নিলাম, পায়ের তলায় নাভিতে তেল দিলাম, বসে চান করে নিলাম, চান করে এসে এক গ্লাস জল পান করলাম, এরপরে আপনি যদি কিছু ব্যায়াম করতে চান করতে পারেন, বা কোনো যোগ প্রাণায়াম ইত্যাদি করতে চান করতে পারেন, এরপরে টিফিন করে নিলেন। এই টিফিনের সঙ্গে আপনি অবশ্যই 6টা গোলমরিচ নেবেন, আর টিফিনের পরে হাফ চামচ ধনে ভাজা খেলেন, এবং খাওয়ার আধ ঘন্টা থেকে 40 মিনিট পরে জল খাবেন, এবং জল সবসময় বসে খাবেন, কখনোই দাঁড়িয়ে খাওয়া উচিত না। আর সবসময় মানুষের করা উচিত যে আমি যদি দিনের বেলা 1 টাকার খাবার দাবার খাই, তাহলে রাত্রেবেলাও বিশেষ করে 7টার পরে
মানে 7টার মধ্যে আমি চা আর খাবার খেয়ে শুয়ে পড়তে হবে। আচ্ছা বেশ, আমি আরো জানবো খাবার দাবারগুলো নিয়ে। একজন হ্যাঁ। ফোন লাইনে রয়েছেন, একটু আচ্ছা। নিয়ে নিই ফোনটা। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি পূর্ব মেদিনীপুর থেকে বলছি। আচ্ছা, আপনার নাম? আমার নাম শঙ্করী মণ্ডল। আচ্ছা, বয়স? বয়স 40। আচ্ছা বলুন, কি সমস্যা, কি জানতে ফোন করেছেন? আমার সবসময় গ্যাস, অ্যাসিড এইরকম হয়, মাথা যন্ত্রণা। আচ্ছা, আপনি তো প্রথম থেকে শুনছেন আমি কি বলতে চাইছি। এই নিয়মটা তো মানে দিনচর্যা রাত্রিচর্যা, এই দিনটা তো আপনি বুঝে গেছেন, ওটা তো করবেনই। এর সাথে কিছু ওষুধ যদি ব্যবহার করেন, আবার যদি মনে করেন আপনি কাছাকাছি থাকেন কোথাও, তাহলে যদি আমাদের সঙ্গে এসে দেখা করে আমাদের নাড়িধরি চিকিৎসাটা যদি নিতে চান, নিলে খুব বেশি ভালো। না হলে আপনাকে যেগুলো বলেছি এখানে, যেমন খাওয়া দাওয়ার পরে ধনে ভাজা খাবেন, খাবারের সঙ্গে গোলমরিচ খাবেন, স্নানের নিয়মটা ঠিক করে চলবেন, এবং দিনের বেলা যদি 1 টাকার খাবার দাবার খান, রাত্রেবেলা 4 আনার খাবার দাবার খাবেন, সেটা হওয়া উচিত 7টা সাড়ে 7টার মধ্যে। আর যদি মনে করেন যে 7টা সাড়ে 7 খাওয়ার পরে যে আবার যদি রাত্রে খিদে পায়, তাহলে একটু মধু, জল, একটু বিট লবণ যদি নিয়ে নিতে পারেন, তাহলে আপনার ক্যালোরি ঠিক থাকলো, ফ্যাট বেশি শরীরে এলো না, পরের দিন ভালো ঘুম ভালো হবে, এবং পায়খানা প্রস্রাব ভালো পরিষ্কার হবে, কোনো রোগ শরীরে থাকবে না। আচ্ছা, মানে যদি কারোর হয় সেও এটা করবে, আর যার হয়নি সেও সেও এটা করতে পারবে। হ্যাঁ। আচ্ছা, আপনার আর কোনো প্রশ্ন রয়েছে? আমার মনে হয় ফোনটা কেটে গেছে। যাই হোক, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। এবং দেখুন, স্ক্রিনে যাচ্ছে নাম্বার, হেল্পলাইন নাম্বার, সেখানে ফোন করলে অবশ্যই সমাধান পাবেন। ডক্টর প্লাসে এসেও চিকিৎসা করাতে পারবেন। আরও একজন দর্শক বন্ধু রয়েছেন ফোন লাইনে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, ফোনটা কেটে গেছে আমার মনে হয়। যিনি ছিলেন আবার ফোন করুন, চেষ্টা করুন। আরও খানিকটা সময় রয়েছে আমাদের হাতে, অবশ্যই জানবো। এবং যে বিষয়ে আমরা মূলত কথা বলছিলাম, এই যে আপনি বলছিলেন খাওয়া, ঘুম থেকে উঠে কিভাবে খাবো, এবং বাকি সারাদিনের সেটা একটু জানবো। দুপুরবেলায় যদি আমি আমাদের সূর্য যখন মাথার উপরে, সেই সময় যদি আমরা পেট পুরে ভালো করে খেতে পারি, তাহলে আমাদের কোনো সমস্যা হবে না। কারণ হচ্ছে আমাদের সিক্রেশনগুলো সেই সময় মানে সবচেয়ে ভালো বের হবে, কারণ সূর্যের সাথে আমাদের শরীরে মানে ওই 12টা নাগাদ, 12টা সাড়ে 12টার মধ্যে যদি খাওয়া দাওয়াটা মেন করে নিতে পারি, তাহলে খুব ভালো। লাঞ্চ। আর সন্ধেবেলা যদি খুব খিদে পায়, তাহলে সন্ধে 7টার মধ্যে যদি আমরা আবার যদি আমরা যা খাওয়া দাওয়া, সেই সময় আমি বলবো যদি একটু মুড়ি তরকারি বা দুধ মুড়ি কাঁঠালি কলা, কিংবা যদি ভাবেন যে মুড়ি খেলাম, তরকারি খেলাম, তার সঙ্গে ডালও নিয়ে নিলাম, খেতে পারেন। তবে মাছ, মাংস, ডিম এই সময় না খেলে সবচেয়ে ভালো হয়। মানে ওটা দিনের আলো থাকবে, দিনের আলো থাকলে সেই সিক্রেশন, সূর্য থাকার মাথায় তখন আমাদের সিক্রেশনগুলো ঠিক হয়, তাহলে হজম গণ্ডগোলটাও আসবে না। আর হজমের গণ্ডগোল না আসা মানে অম্বল গ্যাস অ্যাসিডি কিছুই হবে না। আচ্ছা। আর যত গণ্ডগোল এই অম্বল গ্যাস অ্যাসিডি, এই অম্বল গ্যাস অ্যাসিডিটির জন্য আমার শরীরে কী হতে পারে, ডাইজেস্ট ভালো হচ্ছে না, রক্ত পরিমাণ কমে যাবে, চুল উঠে যাবে, রক্ত পরিমাণ কমে যাবে, শ্বাসকষ্ট হবে, রক্ত পরিমাণ কমে যাবে, হাঁটু ব্যথা হবে। মানে সমস্ত জিনিসটাই আমাদের পেট জুড়ে, পেটটাকে ঠিক রাখতে হবে। আর পেটটাকে ঠিক রাখতে গেলেই আমাদেরকে ধনে ভাজা, গোলমরিচ আর দিনচর্যা রাত্রিচর্যাটা ঠিকভাবে করতে হবে। আচ্ছা, তো আমি বুঝলাম যে যাদের এই সমস্যা যারা ভুগছেন, তারা অবশ্যই এই নিয়মটা ফলো করবেন, এবং যারা এখনো ভুগছেন না, তাদের জন্য এই নিয়মটা অতটাই জরুরি বা অতটাই ভালো, উপকারী। আচ্ছা, ধরুন এই যে সমস্যাটা যেগুলো নিয়ে আমরা আলোচনা করছি, সেটা একটা এক্সট্রিম পর্যায়ে চলে গেছে, মানে অনেকটা গুরুতর সমস্যা, সেক্ষেত্রে কি এই সমস্ত এই কাজগুলো দিয়ে হবে না? সেই ক্ষেত্রে মেডিসিন নেওয়া দরকার আছে। দরকার হলে যোগ প্রাণায়ামের কিছু জিনিস আছে, যেমন বারিশার দৌতি, বমন ধৌতি আমরা বলে জানি একটা, যে যার অত্যধিক হাইপার অ্যাসিডিটি আছে, মানে এমন অ্যাসিডিটি যে মানে বুকের এই পোর্শনটা দেয়, এপিগ্যাস্ট্রিক রিজিয়নে খুব ব্যথা হয়, বুক জ্বালা করে, তাদেরকে আমরা সাধারণত 1 সপ্তাহ পর 4 গ্লাস লেবু জল করে নিলাম, তার মধ্যে 1 চিমটে নুন দিলাম, একটা পাতিলেবুর রস দিয়ে, যে 4 গ্লাস জল হলো পুরো খেয়ে মানে পান করলাম, ওটাই আবার যদি আমি বের করে দিতে পারি, দেখা যাবে যে ফ্রেশ ওয়াটার আমি শরীরে নিলাম, কিন্তু বের করে দিলাম, পাত্রে যদি ধরা যায়, দেখা যাবে যে ওটা হলদেটে কালঝেটে মানে অন্য রকমের জিনিসপত্র সব বেরিয়ে এলো। সেই দিনটার জন্য কোনো রকম অম্বল গ্যাস অ্যাসিডি কিছুই হবে না। মানে এটা কোন সময় করতে হবে? একদম সকাল চান করার আগে, খালি একদম এমটি স্টমাক। মানে সেটা কি করে পসিবল? জলটা খেয়ে নিয়ে জল খেলাম, মানে আমার কি হয়, প্রথম গ্লাস জল খেলাম, দ্বিতীয় গ্লাস খেলাম, তৃতীয় গ্লাসের সময় ওয়াক আসবে, আর চতুর্থ গ্লাসের সময় সব যা আসবে সব বেরিয়ে গেল, আর যা বেরিয়ে গেল যা রইল। কিন্তু যেটা আপনি খেলেন, কি পরিষ্কার জল খেলেন, বেরোলো জল, তখন তো বুঝতে পারবেন যে আপনার কতটা পরিষ্কার আপনি হলেন। তাহলে অম্বল গ্যাস অ্যাসিডিটির হাত থেকে ভালো রেহাই পাওয়া যায়। আমি আরো আলোচনা করবো, তার আগে একজন ফোনে রয়েছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো। হ্যাঁ, নমস্কার ম্যাডাম। হ্যাঁ, কোথা থেকে বলছেন আর কি নাম? আমার নাম ইন্দ্রজিৎ কুমার রয়, আমি গোবরডাঙ্গা কুটিপাড়া থেকে বলছি। আচ্ছা, বয়স? আমার বয়স হচ্ছে 31।
আচ্ছা বলুন কি সমস্যা, কি জানতে ফোন করেছেন? সমস্যা হচ্ছে আমার মায়ের। আমার আপনার মায়ের মায়ের বয়স? আমার মায়ের বয়স হচ্ছে 48। আচ্ছা বলুন। আমার মায়ের মেন সমস্যা হচ্ছে গ্যাস, অ্যাসিডিটি এবং অম্বল। এবং ডক্টরকে দেখিয়েছিলাম, ডক্টর বললো যে আলসার ধরা পড়েছে। আচ্ছা এখন বললো যে অ্যাসিডিটির ভাবটা ডাক্তারবাবু পরীক্ষা নিরীক্ষা করে বললো যে অ্যাসিডিটির ভাবটা বেশি, অ্যাসিড জাতীয় জিনিস খাওয়া যাবে না। বললো নর্মাল হালকা তেল মশলা ছাড়া খাবার খেতে। ঠিক। তাহলে এখন আমি ডাক্তারবাবুর কাছে শুনতে চাইছি যে ডাক্তারবাবুর পরামর্শ। আমার পরামর্শ হচ্ছে, আমি যে নিয়মগুলো বললাম ওগুলো তো করতেই হবে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে 50% দুধ, মানে গরুর দুধ 50% আর জল 50%, ঠান্ডা মানে গরম দুধটাকে নামিয়ে ঠান্ডা করে 50-50 করলেন। ওইটা যদি আপনি খাবারের সাথে যা খাবার দাবার খাবেন ওইটা দিয়েই যদি উনি খান, এবং এর সাথে সাথে যদি একটু মহাশঙ্খবটি, অবিপত্তিকার চূর্ণ যদি খান তাহলে খুব ভালো থাকবেন। আচ্ছা এই মেডিসিনগুলো তাহলে উনি কোথা থেকে কালেক্ট করুন? অবশ্যই যে কোনো Dr. আয়ুর্বেদিক Plus-এ। ওষুধ দোকানে পাওয়া যাবে, আয়ুর্বেদিক ওষুধ দোকানে, কারণ এগুলো সাশ্রয়ী মেডিসিন। মহাশঙ্খবটি, অবিপত্তিকার চূর্ণ খেতে পারবেন। এবং বারিশার দৌতি যদি উনি মাসে একবার করে, ওই সপ্তাহে একবার করে করেন তাহলে খুব ভালো হবে। আচ্ছা এবং অবশ্যই যদি আরো জানতে চান তাহলে অবশ্যই যদি হ্যাঁ, ডাক্তার বাবুর থেকে হ্যাঁ, সরাসরি পরামর্শ নিতে চান। গোবরডাঙ্গায় থেকে এখানে বিরাটিতে আসা তো এমন কিছু না। না। যদি আসতে চান তাহলে নাড়ি ধরে চিকিৎসা করা যাবে। তবে আলসার হলে যে সব কিছু খারাপ হয়ে গেল এরকম কিছু না, রোগ সারে, এইটুকু বলতে পারি। একেবারে তাই। যদি ডক্টর প্লাসে আসতে চান, ডক্টরের থেকে পরামর্শ নিতে চান, অবশ্যই নাম্বার যাচ্ছে স্ক্রিনে, দেখুন একদম নিচে নাম্বার যাচ্ছে, সেখানে ফোন করুন। কখন কিভাবে আসবেন সবটা জানতে পারবেন। আচ্ছা মূলত যেই বিষয়ে আমরা আলোচনায় ছিলাম, গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, এরকম অনেকে রয়েছে বিষয়টাকে খুব হালকাভাবে নেয়। আমি খানিকক্ষণ আগেও বলছিলাম, সেক্ষেত্রে বয়স্ক যারা রয়েছে, বয়স্কদের ক্ষেত্রে কি কি করা জরুরি? বয়স্কদের ক্ষেত্রে যতটা সম্ভব নিয়মগুলো ফলো করবেন। এছাড়া যদি উনি একটু আরোগ্যবর্ধনী বটি খাওয়ার আগে দুবার খান, মহাশঙ্খ বটি 2 করে 2বার খাওয়ার পরে খান, অবিপত্তিকার জন্য 1 চামচ করে 2বার যদি খান, তাহলে কি হবে, অম্বল গ্যাস, অ্যাসিডিটি দেন কমে যাবে, লিভার ফাংশনটাও ঠিক হবে এবং সিক্রেশনগুলো ভালো হবে, তাহলে উনি ভালো থাকবেন। এবং রক্তের পরিমাণ কম থাকলে এই ক্ষেত্রে আমি বলবো যদি সম্ভব হয় এতটা পরিমাণ দুব্য ঘাস গোড়া থেকে তুলে এনে 1 কাপ দুধ 1 কাপ জলে প্রেশার কুকারের মধ্যে যদি রক্সার সিটি দিয়ে নামানো যায়, তাহলে ওইটা সকালে 1 কাপ, বিকেলে 1 কাপ, 1 চামচ মধু দিয়ে যদি খাওয়ানো যায়, তাহলে উইদিন 3 মান্থসের মধ্যে আপনার রক্তের পরিমাণটা 13.5 হয়ে যাবে। মানে সত্যি এটা বেশ খুব ভালো। এই জিনিসগুলো হয়তো আপনারাও কখনো সেভাবে হয়তো শুনে থাকবেন না, কেউ শুনে থাকলেও সবার পক্ষে জানাটা সম্ভব নয়। এখানে দুব্য ঘাসকে আমরা মন্ত্রে পেরেছি যে সর্ব মঙ্গলা মঙ্গল্যায়। মঙ্গলা মানে দুব্য ঘাসের অপর নাম মঙ্গলা, মঙ্গল্যায় মানে ভালো করে। তাহলে যে কোনো রোগের এগেনস্টে আমি দুব্য ঘাসের সিরাপ করে খাওয়াতে পারি। একদম তাই। হ্যাঁ, তাহলে রক্ত পরিমাণটা 13.5 হয়ে যাবে। আচ্ছা মানে মহিলাদের এটা যদি, ক্ষেত্রে মানে এত ইজি একটা অপশন থাকতে আমরা কেন বাইরে যাব বা কোনো কিছুর খোঁজ করব? সত্যি মানে এটা খুব একটা ভালো অপশন যদি রক্ত বাড়ানোর বিষয় থাকে। আচ্ছা এছাড়া আর কি কি রয়েছে? মানে কি এই গ্যাস, অম্বল, অ্যাসিডিটি মানে বয়স্কদের ক্ষেত্রে। আচ্ছা, এই রক্তের পরিমাণ তো প্রথম কথা বাড়াতেই হবে। দ্বিতীয় কথা হচ্ছে এই যে ওষুধগুলো বললাম, মহাশঙ্খ বটি, আরোগ্যবর্ধনী বটি, অবিপত্তিকার চূর্ণ, আর যদি আর পায়খানা পরিষ্কার হয়ে কোষ্ঠবদ্ধতা আছে সেই ক্ষেত্রে পঞ্চশখার চূর্ণ যদি রাত্রেবেলা 1/2 চামচ খাওয়া যায়, তাহলে তার মাউথ টু রেকটাম পুরো প্যাসেজ পরিষ্কার হয়ে গেল। লিভারের ওষুধও দেওয়া হলো, অম্বল আর অ্যাসিডিটির ওষুধও দেওয়া হলো, তাহলে হজমের কোনো গন্ডগোল থাকবে না, ওনার এইগুলো একবারই ভালো হয়ে যাবে। আর সাধারণ খাবার দাবারের মধ্যে কি ধরনের খাবার দাবার বয়স্কদের জন্য, একটু এজেড পার্সনদের জন্য খাওয়া উচিত? আমি তো গ্যাস, অম্বল, অ্যাসিডিটি যাতে অ্যাকচুয়ালি আমরা যে খাবার দাবারগুলো বাজার থেকে কিনে এলে খাচ্ছি তার মধ্যে ম্যাক্সিমাম পেস্টিসাইড জন্যই আমাদের শরীরের মধ্যে অনেক রকম রোগ আসছে। সেই জন্য ওটাকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে খেলে এবং খাওয়া দাওয়ার পরে সিজনাল ফ্রুটস যদি একটা খাওয়া যায়, যে আজকে আমি একটু পেয়ারা খেলাম, কি একটু মুসম্বি খেলাম, আমের সময় আম খেলাম, এটা খাওয়া দাওয়ার পরে খেলে কী হবে, মানে এই ফল নিজের রসে নিজে হজম করিয়ে দেবে, কি তার জন্য শরীর থেকে কোনো এনার্জি নিতে হবে না। সেই জন্য যে খাওয়া দাওয়া করলাম তারপরে যদি একটু ফল টল খাওয়া যায় তাহলে খুব ভালো। একেবারেই তাই। বয়স্কদের নিয়ে তো আমরা জানলাম, তবে যারা ছোট বাচ্চারা তারা কি করবে? তাদেরও অনেক সময় গ্যাস, অম্বল, অ্যাসিডিটি দেখা যায় মোটামুটি একটা এজের পর, একদম ছোট মানে যেই এজ থেকে হতে পারে এই সমস্যাগুলো। তাহলে তাদের ক্ষেত্রে কি? তাদের ক্ষেত্রে হচ্ছে তার মার কাছে সব রোগ আছে। যেমন একটি বাচ্চা সবে ভূমিষ্ঠ হয়েছে, সেই বাচ্চার মায়ের কাছ থেকে বুকের দুধ খেয়ে সে বড় হচ্ছে। স্যার আমি এটার উত্তরটা নেব। একজন দর্শক বন্ধু রয়েছেন ফোন লাইনে। হ্যালো নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
আমি পূর্ব বর্ধমান থেকে অসিত কুমার খাঁ বলছি ম্যাডাম। আচ্ছা বলুন কি সমস্যা? আমার ওই তো গ্যাস অম্বল, আবার পায়খানা পরিষ্কার হয় না, একেবারে স্টুল পরিষ্কার কেন, স্টুল হয়ই না। আচ্ছা, আচ্ছা আপনার বয়স? আমার 56। 66। আপনি তো এতক্ষণ শুনছিলেন প্রোগ্রাম, তা ওই নিয়মগুলো তো ফলো করতেই হবে। সঙ্গে আপনি আরোগ্য নিয়মগুলো যেগুলো বলেছি আপনাকে, যে ঘুম থেকে উঠে পায়খানা বাথরুম সেরে চান টান করে টোরে এসে এক গ্লাস জল খাবেন, জল খাওয়ার পরে টিফিন করবেন যখন, তার সাথে 6টা গোলমরিচ নিয়ে খাবেন এবং খাওয়া দাওয়ার পরে ধনে ভাজা খাবেন। এবার ওষুধের মধ্যে আপনাকে যেটা আমি বললাম, একটু আগে একজনকে বললাম যে আরোগ্যবর্ধনী বটি, ওটা লিভারের একটা কিন্তু ওষুধ। আমার বমিটাও হয় না, বুঝলেন? বমির জন্য আমি বলছি না, আরোগ্যবর্ধনী বমি করলে তো বিশাল ভালো, কিন্তু সকালবেলা তাহলে ওই যেটা আপনাকে বললাম যে বমন ধৌতি বা বারিশাদ ধৌতি, ওইটা করবেন সপ্তাহে 1 দিন করে। বমন ধৌতি বা বারিশাদ ধৌতিটা কিছুই না, 4 গ্লাস মানে 1 লিটার উষ্ণ জল, তার মধ্যে 1 চিমটি নুন, একটা পাতিলেবুর রস পুরো দিয়ে দিতে হবে ছেঁকে, তাহলে ওটা স্লাইন ওয়াটার তৈরি হয়ে গেল। ওই ওয়াটারটা যদি আমরা প্রথম 1 গ্লাস খেলাম বসে, দ্বিতীয়বার খেলাম, তৃতীয়বার খাওয়ার সময় আমার ওয়াক আসবে, বমি বমি ভাব আসবে, চতুর্থবার খেলে তো বমি হবেই। এবং এইভাবে যদি আপনার স্টোমাকটাকে যদি আপনি ওয়াশ করে নিতে পারেন, যেটাকে বারিশাদ বলে, আয়ুর্বেদে যে যোগ প্রাণায়ামের মধ্যে রয়েছে, যোগের মধ্যে যে বারিশাদ ধৌতি বা বমন ধৌতি, এটা যদি করে নিতে পারেন তাহলে অম্বলগারের অ্যাসিডিটি 50% এতে ভালো হবেন। আর সঙ্গে একটু ওষুধ করবেন, নিয়মকানুন করলে ভালোই থাকবেন। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। এবং আরো একজন দর্শক বন্ধু রয়েছেন ফোন লাইনে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি সমরবর বলছি। হ্যাঁ, কোথা থেকে? দক্ষিণ 24 পরগনা কাশীর থেকে। আচ্ছা বলুন কি সমস্যা? আমার লিভারের সমস্যা। আচ্ছা, আপনার বয়স? 55। লিভারের সমস্যা বলতে আপনার কি ফ্যাটি লিভার আছে না অন্য কোনো সমস্যা? কি হয় আপনার অ্যাকচুয়ালি? আমার ওই লিভারের সমস্যা, লিভারে বলতে ওই হেপাটাইটিস বি পজিটিভ ধরা পড়েছে। আচ্ছা 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 হ্যাঁ। আচ্ছা, ডাক্তার দেখানো হচ্ছে। হ্যাঁ, আপনি তো অ্যালোপ্যাথ মানে মডার্ন মেডিসিন দেখাচ্ছেন। হ্যাঁ, মডার্ন মেডিসিনে দেখাচ্ছেন, অসুবিধা নেই, সঙ্গে সঙ্গে আপনি আয়ুর্বেদটাও এর সাথে যোগ করুন, তাহলে বেশি ভালো থাকবেন। আর যখন আয়ুর্বেদ দ্বারা ভালো থাকবেন, আপনার এলএফটি টেস্ট করালে আপনার এসে যাবে যে সিক্রেশনগুলো ঠিক ঠিক হচ্ছে কি না, বাইল সিক্রেশন, তারপরে ফ্যাটি লিভার আছে কি না, সব এসে যাবে। তা আপনি যদি ওটা করে নেন, সঙ্গে সঙ্গে আয়ুর্বেদ সঙ্গে পাশাপাশি রাখেন, তাহলে আপনার পক্ষে বেশি ভালো হবে। আর কোনো প্রশ্ন আছে? ফোনটা কেটে গেছে। যাই হোক, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। আরো একজন দর্শক বন্ধু রয়েছেন ফোন লাইনে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? শঙ্কর বেড়া বলছি, গঙ্গাসাগর থেকে। আচ্ছা বলুন কি সমস্যা? সমস্যা বলতে আমার একটু গ্যাস অ্যাসিড হচ্ছে, আর গলাটা সবসময় নোনতা হয়ে আছে। আচ্ছা আপনার বয়স? এখন 53 বছর বয়স আমার। আচ্ছা, আচ্ছা, আমি তো আপনাকে প্রথম থেকে যে প্রোগ্রামটা আপনি যদি দেখে থাকেন, প্রথমটা যেভাবে বলে এসেছি আমি, সেরকমভাবে একটু করবেন। আর সম্ভব হলে এতেও যদি না ভালো হন, তাহলে একবার আমার সাথে যোগাযোগ করলে ভালো হবে আপনার। আচ্ছা, আমি ঠিকানাটা কিভাবে পাবো? ওই যে হেল্পলাইনটা দেখে নিন, এই হেল্পলাইনের নাম্বার আছে ম্যাডাম। একদম একদম আমি বলে দিচ্ছি। দেখুন, ডক্টর প্লাস হেল্পলাইন নাম্বার যাচ্ছে একদম আমার হাতের নিচে। আপনি টিভির দিকে দেখুন, আমার হাতের নিচে ইয়েলো বক্সে 3টে নাম্বার যাচ্ছে, 2টো নাম্বার যাচ্ছে। সেই 2টো নাম্বারে ফোন করুন, একটাতেই পেয়ে যাবেন অবশ্যই। যদি না হয় 2টো নাম্বার আপনি তুলে নিন কাগজে, তো সেই নাম্বারে ফোন করুন। ডক্টর বসেন ডক্টর প্লাসে। কি কি বার চেম্বার রয়েছে স্যার? মঙ্গলবার ছাড়া যে কোনো দিন আসতে পারেন। আচ্ছা, মঙ্গলবার ছাড়া যে কোনো দিন আসতে পারেন, ডক্টর বলে দিলেন। এবং সরাসরি কথা বলতে কিন্তু আপনাকে ডক্টর প্লাসে আসতে হবে। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। আমরা যে বিষয়ে আলোচনায় ছিলাম, ও সময় অনেকটা শেষ হয়ে গেছে। হ্যাঁ, মানে একজন মায়ের যেভাবে আমরা খাদ্য খাবার মায়ের কাছ থেকে পেয়ে থাকি, সেই মা যদি অসুস্থ হন, তাহলে মায়ের যদি অ্যাসিডিটি এসব থাকে, মায়ের যদি লিভারে প্রবলেম থাকে, তাহলে কি হবে? তাহলে আপনার বাচ্চাটারও সেরকমভাবে হতে থাকবে, মানে সমস্যা হতে থাকবে। সেই ক্ষেত্রে আমরা বলবো, মার ট্রিটমেন্ট যদি আমরা ভালোভাবে করে দিই, মায়ের ফ্যাটি লিভার যদি না থাকে, মায়ের যদি অম্বলগার অ্যাসিডিটি না হয়, তাহলে বাচ্চারও সমস্যা হবে না। কিন্তু যখনই দেখছি যে মায়ের সমস্যা আছে, বাচ্চার সমস্যা হতে বাধ্য। তাহলে আপনি যে জিনিসগুলো সকলের ক্ষেত্রে বলছেন, এটা সেটা মানে যেই জিনিসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, যেগুলো আমরা বাড়িতেই পাবো, এগুলো মা তো করতেই পারেন। আর মা করবেন তার বাচ্চার জন্য।
আচ্ছা মানে মা খেলেই হবে? হ্যাঁ মা, কারণ হচ্ছে মায়ের কাছ থেকে যে বুকের দুধটা বাচ্চা পাচ্ছে, ধরুন হ্যাঁ, সেই বাচ্চা ব্রেস্ট ফিড করছে না, তাদের ক্ষেত্রে তারা সেই জিনিসগুলো খেতে পারে। তাদের ক্ষেত্রে একেবারেই গোলমরিচ গুঁড়ো করে দিতে হবে, ধনে ভাজা গুঁড়ো করে দিতে হবে। এপিসোড থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম এবং অনেক কিছু বুঝতে পারলাম যে বাড়িতেই যে জিনিসগুলো আমরা পাই সেই জিনিসগুলো আমাদের একটা সময় গিয়ে কতটা উপকারে আসে হয়তো জানা ছিল না আমারও বা আপনাদেরও। বেশ, আজকে সময় একেবারেই নেই, তাই অনুষ্ঠান এখানে শেষ করছি। অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে। ধন্যবাদ ডক্টরকেও। নমস্কার।